এই পাখি সেই মাটির হাড়ির ঘরে প্রবেশ করেছে। এত বৃষ্টিতেও পাখির হাড়ির ঘর একদম অক্ষত। এটা দেখে টুনির মাথায় একটা বুদ্ধি আসে। ও বাবা বাবা, আর তোমাকে কষ্ট পেতে হবে না, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তুমি আমাদের জন্য একটা মাটির হাড়ির ঘর বানাও, তাহলে আমাদের ঘরে আর পানি ঢুকবে না। ওই দেখো, পাখি যদি ওই মাটির ঘরে থাকতে পারে, তবে আমরা কেন পারবো না? আরে, এভাবে তো আমি ভেবে দেখিনি। সত্যি তো, তোর বুদ্ধিটা মন্দ নয়। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছিস। আমি এটাই করব। আমার নিজের হাতে আমি হাড়ির বাড়ি তৈরি করব, আর কাউকে টাকা ধার চাইতে হবে না আমাকে। এরপর বৃষ্টি থেমে যায়, আকাশ পরিষ্কার হয়। রহিম মিয়া ঠেলা ভর্তি অনেক মাটি নিয়ে আসে এবং বিশাল এক মাটির হাড়ি তৈরি করতে বসে পড়ে। কি রহিম ভাই, তুমি এত বড় মাটির হাড়ি তৈরি করছো কেন? এত বড় হাড়ি তো আমি বাপের জন্মেও দেখিনি। তা কি রাখবে হাড়িতে শুনি? ওগো, মনে হয় তোমার ভাই গুপ্তধনের সন্ধান পেয়েছে, তা লুকিয়ে রাখতে এত বড় হাড়ি তৈরি করছে মনে হয়। সবাই এভাবে রহিমের এই কর্মকাণ্ড দেখে উপহাস করতে থাকে। ওগো, তুমি এসব কি পাগলামি শুরু করেছো বলো তো? লোকজনের কাছে হাসির পাত্র হয়ে গেছি। গ্রামের মানুষ তামাশা করতে শুরু করেছে তোমার এই মাটির হাড়ি দিয়ে ঘর বানানোর কথা শুনে। শেষমেশ তুমি ওই বাচ্চা মেয়ের কথায় সায় দিয়ে পাগলামি করতে শুরু করলে। কমলা, লোকের কথায় কান দিতে হবে না, যা করার নিজেদেরই করতে হবে। এখন যা তোমাদের কাছে পাগলামি মনে হচ্ছে, তা কিছুদিন পর সবাইকে চমকে দেবে। শুধু দেখতে থাকো আমার হাড়ির বাড়ি। এর দু একদিন পর রহিমের মাটির হাড়ির বাড়ি তৈরি হয়ে যায়। এমন ভিন্ন ধরনের হাড়ির বাড়ি দেখে সবাই অবাক হয়ে যায়। রহিম তার পরিবার নিয়ে হাড়ির বাড়িতে থাকতে শুরু করে। বাহ, কি সুন্দর হাড়ির বাড়ি আমাদের! আজ থেকে আমাদের আর কোনো কষ্ট হবে না। বৃষ্টিতে বাবাকে আর কারো থেকে টাকা ধার নিতে হলো না। হ্যাঁ, বাড়িটা তো বেশ ভালোই হয়েছে। এরপর একদিন প্রবল বৃষ্টি শুরু হয় মুষলধারে, কিন্তু তাও এক ফোঁটা বৃষ্টির পানিও তাদের ঘরে প্রবেশ করে না। তারা স্বস্তিতে থাকতে শুরু করে। দেখেছো মা, বাইরে কত ঝড় শুরু হয়েছে, তাও আমাদের হাড়ির ঘরে কোনো বৃষ্টির পানি ঢুকছে না। আমাদের তবে এই বর্ষায় সব কষ্ট দূর হলো, কি বলো? হ্যাঁ রে মা, আমি তোদের প্রথমে ভুল বুঝেছিলাম, তোর বুদ্ধি সঠিক ছিল। কিন্তু এ কি, আমাদের ঘরটা দুলছে কেন? ওগো, মনে হচ্ছে যেন আমাদের হাড়ির ঘরটা ভাসছে। এরপর তারা বাইরে এসে দেখে অতিবৃষ্টির কারণে চারিদিকে বন্যার পানি ঢুকে গেছে গ্রামে। তাই পানিতে তাদের হাড়ির ঘর ভেসে বেড়াচ্ছে। আশেপাশের মানুষের ঘরবাড়ি পানিতে ডুবে যাচ্ছে। হায় হায়, এ কি সর্বনাশ! বন্যার পানি যে গ্রামটাকে ডুবিয়ে দিয়েছে। ভাগ্যিস আমাদের জন্য তুমি এই হাড়ির ঘরটা বানিয়েছিলে। দেখো, কেমন একটা নৌকার মতো ভেসে চলেছে। ওগো, আমাদের গ্রামবাসীদের সাহায্য করতে হবে। কত মানুষের ঘরবাড়ি বন্যায় ডুবে গেছে। চলো কাশেমের বাড়িতে যাই, না জানি ওদের কি অবস্থা হয়েছে। এরপর তারা তাদের হাড়ির বাড়ি নিয়ে কাশিমের বাড়িতে যায়। গিয়ে দেখে তারা ঘরের চালের উপর উঠে বসে আছে। ওই দেখো গিন্নি, রহিম ভাই তার হাড়ির বাড়ি নিয়ে এদিকে আসছে। তারা কি আমাদের তাদের হাড়ির বাড়িতে আশ্রয় দেবে? সেদিন তো আমরা বৃষ্টির সময় তাদের আশ্রয় দিইনি, কত উপহাস করেছি। কাশেম, তোরা তাড়াতাড়ি আমাদের বাড়িতে উঠে আয়, জলদি করে আয়, দেরি করিস না। রহিম ভাই, সত্যি বলছো তুমি? আমাদের তোমার এই হাড়ির বাড়িতে আশ্রয় দেবে? আমরা তোমাদের সঙ্গে কত অন্যায় করেছি, আমি তো ভাবতেও পারিনি তুমি আজ আমাদের এত বড় উপকার করবে। এত কিছু তোমাকে বলতে হবে না কাকু, জলদি করে উঠে আসো দেখি। বিপদে মানুষকে সাহায্য করাই তো মানুষের ধর্ম। এরপর কাশেম তার পরিবার নিয়ে টুনিদের হাড়ির ঘরে আশ্রয় নেয়। তারপর তারা তাদের হাড়ির বাড়ি নিয়ে গ্রামের অন্য মানুষদের উদ্ধার করতে যায়, আর দেখে মোড়ল একটি কলা গাছের টুকরো ধরে ভাসছে এবং সাহায্য চাইছে। বাঁচাও, বাঁচাও আমাকে! রহিম, রহিম, আমাকে তোর হাড়ির বাড়িতে একটু আশ্রয় দে। বন্যায় আমার ঘর বাড়ি সব ডুবে গেছে, আমি এখন নিঃস্ব, আমার সব ভাসিয়ে নিয়ে গেছে। আমাকে বাঁচা, আমাকে বাঁচা দয়া করে। এরপর কাশেমের সাহায্যে মোড়লও তাদের হাড়ির ঘরে আশ্রয় পায়। এভাবেই তারা অনেক মানুষকে আশ্রয় দেয় সেই হাড়ির ঘরে। রহিম, সত্যি তুই খুব ভালো মানুষ। আমি তোর সঙ্গে কত অন্যায় করেছি, তাও তুই আমাকে তোর এই মাটির ঘরে আশ্রয় দিয়েছিস। আমাকে তুই ক্ষমা করে দে। আজ আমার সব শেষ হয়ে গেছে, আমার অহংকারও।
মোড়ল চাচা, আপনি যে আপনার ভুল বুঝতে পেরেছেন এটাই অনেক। না হয় ভালোর জন্যই হয়েছে। এই বন্যার শেষ না হওয়া পর্যন্ত আমরা সবাই মিলে আমাদের এই হাড়ির ঘরেই একসাথে থাকবো। এই তুচ্ছ মাটির হাড়ির বাড়ি